আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি মহসিন শিকদার। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ একটি নির্ভরযোগ্য নাম, বলেন প্রধানমন্ত্রী। অস্ত্র প্রতিযোগিতা বন্ধের আহ্বান। এমপি আনার হত্যাকাণ্ডে অভিযুক্ত শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুল গ্রেফতার। ডিএনএ টেস্টের জন্য আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না এমপি আনারের মেয়ে। বিদেশে বেনজির পরিবারের সম্পদ অনুসন্ধানে আর্থিক গোয়েন্দা বিভাগে চিঠি দিয়েছে দুদক। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের সম্পদ অনুসন্ধানের আবেদন। উপকূলে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব রেখে গেছে ক্ষতচিহ্ন। নিঃস্ব হয়েছে কয়েক হাজার পরিবার। কাল পটুয়াখালীর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত। পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ, বলছে ইসি। সংবাদ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত সংবাদ। অস্ত্র তৈরি আর প্রতিযোগিতায় নয়, মানুষের জীবনমান উন্নয়নে অর্থ ব্যয় করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। যুদ্ধ না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজতে বিশ্ব নেতাদের পরামর্শ দেন শেখ হাসিনা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস আজ। দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহত ৩ জন শান্তিরক্ষীকে সম্মাননা তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীরা প্রশংসার সাথে দায়িত্ব পালন করছে উল্লেখ করে তিনি বলেন, শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম। শান্তি ও নিরাপত্তা বজায় রাখা বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম। আমরা সর্বজনীন স্বীকৃত এবং বিশ্বের বুকে রোল মডেল। এই অর্জনের পিছনে রয়েছে আমাদের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী, টেকসই পরিশ্রমী নিবেদিত প্রাণ সদস্যদের মহান আত্মত্যাগ ও অমূল্য অবদান। যুদ্ধ ও সংঘাত মানুষকে কষ্টের দিকে ঠেলে দিচ্ছে জানিয়ে যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে জলবায়ু অভিঘাত মোকাবেলা সহ মানুষের কল্যাণে অর্থ ব্যয় করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো, মানুষের জীবনমান উন্নত হতো, মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। অস্ত্র তৈরি আর প্রতিযোগিতা, এই অর্থটা যে সমস্ত দেশ এখনও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে, সেই জলবায়ু অভিঘাত থেকে মানবজাতিকে রক্ষা করার জন্য সেই ফান্ডে সেই অর্থ দিতে পারে এবং ক্ষুধার্ত এবং শিক্ষাবঞ্চিত যে সমস্ত শিশুরা তাদেরও শিক্ষা এবং স্বাস্থ্য ও ক্ষুধা নিবৃত্ত করবার জন্য ব্যবহার করতে পারে। সেই আহ্বানটাই আজকে আমি সকলকে জানিয়ে যাচ্ছি। পরে বিভিন্ন দেশে দায়িত্ব পালনরত বাংলাদেশের শান্তিরক্ষীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। শান্তিপ্রিয় দেশ হিসেবে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী ১৯৮৮ সাল থেকে জাতিসংঘের অধীন বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করে যাচ্ছে। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের নাম রয়েছে সম্মানের শিখরে। কিন্তু সম্প্রতি একটি মহল জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের নিয়ে শুরু করেছে ষড়যন্ত্র। বিদেশি সংবাদ মাধ্যমে এমন প্রতিবেদন উদ্দেশ্যমূলক ও একপেশে বলে মনে করেন সেনাপ্রধান। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দীর্ঘ ইতিহাসের শুরু জাতিসংঘের জন্মের মাত্র ৩ বছর পর ১৯৪৮ সাল থেকে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের যাত্রা শুরু ১৯৮৮ সালে। সে সময় এদেশের উর্দিপাড়া সদস্যদের ইরান ও ইরাকের মধ্যে অস্ত্রবিরতি পর্যবেক্ষণে মোতায়েন করা হয়েছিল। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশের নাম রয়েছে এক অন্যতম সম্মানের শিখরে। শান্তিরক্ষা মিশনে সেনা ও পুলিশ সদস্য পাঠানো বৃহত্তর দেশ হিসেবে বাংলাদেশ গত ৩৫ বছরে সাহসিকতা, সক্ষমতা, নির্ভরতা, নেতৃত্ব ও পেশাদারিত্বের মাধ্যমে অত্যন্ত মর্যাদা অর্জন করেছে। বর্তমানে মালি, দক্ষিণ সুদান, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও কঙ্গো প্রজাতন্ত্রের মতো কঠিন কিছু জায়গা সহ 10টি মিশনে বাংলাদেশের প্রায় ৭,০০০ শান্তিরক্ষী কাজ করছেন। জাতিসংঘ মহাসচিবের শান্তিরক্ষা এজেন্ডার প্রতি সমর্থন জানিয়ে এবং নারী শান্তিরক্ষীর সংখ্যা বৃদ্ধিতে তার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ নারী শান্তিরক্ষী পাঠাতেও শুরু করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ বড় এক অংশীদার। ৩৫ বছর ধরে ব্লু হেলমেটের অধীনে বিশ্বের বিভিন্ন বিরোধপূর্ণ দেশে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশ কাজ করে যাচ্ছে। কিন্তু সম্প্রতি একটি মহল জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের নিয়ে শুরু করেছে ষড়যন্ত্র। সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও বিদেশি সংবাদ মাধ্যমে শান্তিরক্ষীদের প্রশ্নবিদ্ধ করে প্রচারণা এ অপতৎপরতার অংশ হতে পারে বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এই অসাধু উদ্দেশ্য নিয়ে কিছু করার চেষ্টা করছে, তাদেরকে আমরা সর্বাত্মকরণে ভুল প্রমাণিত করতে চাই। আশা করছি ইনশাল্লাহ আমরা আমাদের দেশপ্রেম, পেশাদারিত্ব এবং সর্বোপরি জাতিসংঘ পরিমণ্ডলে আমাদের যে দায়িত্ব যেভাবে পালন করে এসেছি সেভাবে করে এই সমস্ত ষড়যন্ত্রের সঠিক জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এমপি আনার হত্যাকাণ্ডে অভিযুক্ত আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুলকে যশোর থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতরাত 10:30টার দিকে যশোর শহরের রায়পাড়া বাবলাতলা এলাকার একটি মৎস্য হ্যাচারি থেকে তাকে গ্রেফতার করা হয়। মৎস্য শ্রমিক পরিচয়ে সাইফুল 5 দিন ধরে সেখানে আত্মগোপনে ছিলেন। জানা গেছে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে মোবাইল ফোন ও বোমা তৈরির বিস্ফোরক উদ্ধার করা হয়। এছাড়া তিনি 3টি হত্যা ও একটি অস্ত্র মামলার আসামি। যশোর ডিবি পুলিশের SI মফিজুল ইসলাম বলেন, সাইফুল নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা। সে ভারতে পলাতক ছিল, গত 19 মে যশোরে ফেরে। ভিসা জটিলতায় নির্ধারিত সময় কলকাতায় যাওয়া হয়নি ঝিনাইদহ 4 আসনের এমপি আনারের কন্যা ডরিনের। ভিসা পেলে কলকাতায় যাবেন ডরিন। সকালে কালীগঞ্জে এমপির বাসভবনের সামনে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, কলকাতার সঞ্জীভা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে বাবার কিছু অংশ পাওয়া গেছে, এমন বিষয়টি জেনেছেন তিনি। তবে DNA টেস্টের জন্য আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। আমার সাথে কথা হয়েছিল যে আমি জিজ্ঞেস করছিলাম যে আসলে কি আপডেট, লাস্ট আপডেটটা কি, আর এখনো পর্যন্ত আমি কোনো আপডেট পাইলাম না বা কি হলো বিষয়টা। ওনারা আমাকে বললো যে হচ্ছে আপনি ইন্ডিয়াতে আসেন, সাথে আপনার চাচাকে আনতে পারেন অথবা আপনার ব্লাডের কাউকে নিয়ে আসতে পারেন, এরকম। তো আমাকে বিষয়টা ওইভাবে ক্লিয়ার করেনি যে কেন কি জন্য, এরকম বলেনি আমাকে। হ্যাঁ, হারুন আঙ্কেলের সাথে কথা হয়েছে আমার। আমি আঙ্কেলকে কল করছিলাম, আবার আঙ্কেল আমাকে কল দিয়ে এটাই জানিয়েছে বারবার। আমি এটা রাতের বেলা, গতকালকে রাত 11টা সাড়ে হ্যাঁ রাতের দিকে, এক্সাক্ট টাইমটা মনে নেই, রাতের দিকে। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার করতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান। ডিএমপি হেডকোয়ার্টারে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। বলেন, সংসদ সদস্যকে কী কারণে হত্যা করা হয়েছে এর কারণ এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশ কিংবা ইন্ডিয়ান পুলিশ কেউই উদ্ধার করতে পারেনি। এই ঘটনায় যিনি ষড়যন্ত্রকারী, পরিকল্পনাকারী, তিনি এখন দেশের বাইরে রয়েছেন। তাকে গ্রেপ্তার করলেই কেবল এই হত্যার মোটিভ জানা যাবে। মাননীয় সংসদ সদস্যকে কী কারণে হত্যা করা হয়েছে, অর্থাৎ হত্যার মোটিভ কি, এটি এখনো পর্যন্ত বাংলাদেশি পুলিশ কিংবা ইন্ডিয়ান পুলিশ কেউই উদ্ধার করতে পারেনি। এর মূল কারণ এটির যিনি ষড়যন্ত্রকারী, এটির যিনি পরিকল্পনাকারী,
তিনি এখন দেশের বাইরে রয়েছেন, তাকে গ্রেপ্তার করা যায়নি বিধায় এটি এখনও কিছুই উদ্ধার করা যায়নি। তাকে গ্রেপ্তার করলেই কেবল এই হত্যার মোটিভ জানা সম্ভব হবে। হাইকোর্টের রায়ের আলোকে এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার মামলা সহ তদন্তাধীন মামলার গণমাধ্যমে বক্তব্য দেয়া বন্ধ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি ও ঢাকার পুলিশ কমিশনারকে এই নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির এই নোটিশ পাঠান। নোটিশে বলা হয়েছে, সার্বিক পরিস্থিতিতে আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ড সহ সব তদন্তাধীন মামলার ক্ষেত্রে গণমাধ্যমে বক্তব্য প্রদান বন্ধ চেয়ে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় হাইকোর্টের রায়ের আলোকে গণমাধ্যমে তদন্তাধীন মামলার বিষয়ে বক্তব্য প্রচার বন্ধ না করলে উচ্চ আদালতে রিট করা হবে। অভিযোগের সত্যতা নিশ্চিত না হওয়া পর্যন্ত সাবেক আইজিপি বেনজির আহমেদকে আসামি বা অভিযুক্ত বলা যাবে না বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম। তার মতে, দুদকে অনুসন্ধানী দলের যাচাই বাছাই শেষে বিষয়টি স্পষ্ট হবে। বেনজির আহমেদের সম্পদ জব্দের বিষয় নিয়েও কথা বলেন এই আইনজীবী। তুলে ধরেন দুদক তলবের প্রসঙ্গটিও। বিস্তারিত আবু সাইদ উপর রিপোর্টে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাম্প্রতিক সময়ে বেশ আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদ। বেনজির আহমেদের সম্পদ অনুসন্ধানে আদালতের নির্দেশে কাজ করছে দুদক এবং আর্থিক গোয়েন্দা বিভাগ। ক্রয় করার প্রক্রিয়া চলছে সাবেক এই কর্মকর্তার বেশ কিছু স্থাবর ও অস্থাবর সম্পদ। আর তাই আগামী 6 জুন বেনজির আহমেদ এবং 9 জুন তার স্ত্রী জিসান মির্জা এবং 2 মেয়েকে জিজ্ঞাসাবাদ করবে দুদক। ওনাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে, কারণ দুর্নীতি দমন কমিশন আইন বিধিমালাতে বলা আছে, কমিশন যদি কাউকে মনে করে জিজ্ঞাসাবাদ করতে পারে। খতিয়ে দেখা হচ্ছে দেশ বিদেশে ওনার কোনো প্রপার্টি আছে কিনা, যেটা জব্দ করা হয়েছে সেটার ছাড়াও। পরিস্থিতি যখন এমন, তখন দুদকের আইনজীবী খুরশিদ আলম বলছেন, বেনজির আহমেদকে অপরাধ প্রমাণের আগে অভিযুক্ত বা আসামি বলা যাবে না। ওনাকে তো আসামি এখনো এটা বলা যাবে না, কারণ আমরা তো নিয়মিত মামলাতে রুজু হয়নি। কথা বলেন সম্পদ জব্দ, দুদকের অনুসন্ধান প্রসঙ্গ সহ প্রটোকল বিষয় নিয়েও। এই অনুসন্ধান কার্যের অংশ হিসেবে 2 দফায় ওনার প্রপার্টি, বেশ কিছু প্রপার্টি, অ্যাপার্টমেন্ট এবং ক্রয় করা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এবং আরও তথ্য উপাত্তের জন্য বিভিন্ন সংস্থার কাছে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আইনিভাবে চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার কমিশন সভায় বেনজির আহমেদ ও তার পরিবার সদস্যদের জিজ্ঞাসাবাদ করার বিষয় সংক্রান্ত সিদ্ধান্ত হওয়ার পর বিশেষ বার্তাবাহকের মাধ্যমে বেনজির আহমেদের গুলশান 1-এর আইকন টাওয়ারে জিজ্ঞাসাবাদ সংক্রান্ত দুদকের নোটিশ পাঠানো হয়। আবু সাইদ, মাই টিভি, ঢাকা। সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ শিডিউলভুক্ত হলে অনুসন্ধানের জন্য আমলে নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ। বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। তিনি বলেন, সাবেক সেনাপ্রধানের অভিযোগ সম্পর্কে তিনি এখনও অফিসিয়ালি অবহিত নন। বিস্তারিত আমেনা হিরা রিপোর্টে। গেল 21 মে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞার আওতায় আসা সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের দুর্নীতি অনুসন্ধান করতে দুদকে আবেদন করেন সালাউদ্দিন রিগান নামের একজন আইনজীবী। দুদক চেয়ারম্যান বরাবর করা ওই আবেদনে সুপ্রিম কোর্টের আইনজীবী রিগান বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। তদন্ত করার জন্য আমরা দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়েছি এবং আন্তর্জাতিক শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে, সেখানেও আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে। এখানে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে অনেকগুলি অভিযোগ তার বিরুদ্ধে প্রকাশিত হয়েছে। সেটা হলো যে সেনাবাহিনীর ইলিগেল কন্ট্যাক্ট ওনার ভাইদেরকে উনি দিয়েছে, এরপর উনি বিভিন্ন ক্রিমিনাল অপরাধ থেকে তার ভাইদেরকে দায় মুক্তির জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। এসব অভিযোগ প্রকাশিত হওয়ায় আমরা এসব অভিযোগের তদন্তের জন্য দুদককে অনুসন্ধানের উদ্যোগ নিতে আবেদন করেছি। পরে এ সংক্রান্ত প্রতিক্রিয়া জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন আবদুল্লাহ এ বিষয়ে অবগত নন তা গণমাধ্যমকে জানিয়ে বলেন, অভিযোগ শিডিউলভুক্ত হলে অনুসন্ধান করবে দুদক। আমি তো অভিযোগটা এখনো দেখি নাই। অভিযোগে আমলযোগ্য দুর্নীতি কোনো তথ্য প্রমাণ থাকে আমাদের দুদকের শিডিউলভুক্ত যদি কোনো অপরাধের অভিযোগ থাকে তো দুদকে তো ওটা আমাদের ছাড়া তো বিকল্প কিছু নেই।
আমরা দেখবো, অভিযোগটা পরীক্ষা করে দেখবো। আমি এখনো দেখি নাই। 2018 সালের জুন থেকে 2021 সালের জুন পর্যন্ত 3 বছর বাংলাদেশের চিফ অফ আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ। এর আগে 2012 সাল থেকে 4 বছর বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবির নেতৃত্ব দিয়েছেন তিনি। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। কুয়াকাটা সংলগ্ন দক্ষিণ উপকূলে থেমে গেছে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব, তবে যাওয়ার আগে রেখে গেছে ক্ষতচিহ্ন। ঝড়ের দানবীয় বায়ুচাপ আর জলোচ্ছ্বাসের প্রভাবে নিঃস্ব হয়ে গেছে কয়েক হাজার পরিবার, ভেসে গেছে কয়েক হাজার ঘের পুকুরের মাছ। ক্ষতিগ্রস্তরা বলছেন লাগাতার রেমালের তাণ্ডব লীলা ছিল দুঃস্বপ্নের মতো। উপকূলবাসীর দাবি, দুদিনব্যাপী স্থায়ী ঘূর্ণিঝড় রেমাল বদলে দিয়েছে তাদের পূর্বের সকল অভিজ্ঞতা। প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েলের রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। 1970 সাল থেকে দীর্ঘ 54 বছরেও এতটা স্থায়ী ও বিধ্বংসী ঘূর্ণিঝড় দেখেনি পটুয়াখালীর কলাপাড়া কুয়াকাটার উপকূলীয় মানুষ। দুদিন ধরে বয়ে চলা দানবীয় এ ঝড়ের তাণ্ডবে ভেঙে গেছে 8 শতাধিক বাড়িঘর, যার মধ্যে 1.5 শতাধিক সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। এই ঝড়ের কবলে পড়ে স্রোতের টানে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছে এক যুবক। কয়েক দফা উচ্চ জোয়ারের প্রভাবে অরক্ষিত বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করে নিঃস্ব হয়েছে কয়েক হাজার মৎস্যচাষী। অন্তত 10 লক্ষ টাকার মাছ পণ্যা চলে গেছে। আমি এখন বর্তমানে নিঃস্ব অবস্থায় আছি, কি করব, হতাশ। 30টা হাঁস ছিল, 5টা ছাগল ছিল, সব নষ্ট হয়ে গেছে। আমার ঘর ভেঙে চুরমার হয়ে গেছে। অপরদিকে জলোচ্ছ্বাসের প্রভাবে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছে নিম্নাঞ্চলে বসবাসরত হাজার হাজার মানুষ। তারা বলছেন, ভেজা উনুনে হাঁড়ি না ওঠায় শুধুমাত্র বিস্কুট আর শুকনো খাবার খেয়েই জীবন রক্ষা করছে বন্যা কবলিতরা। আমি ঘরের মধ্যে ছিলাম, রাতে আল্লাহ আমাদের বাঁচাইছে, কোনো মালামাল রক্ষা করতে পারিনি। আমরা ঘরে থাকা অবস্থায় গাছ পড়ছে, বাচ্চা কাচ্চা লই অকুল নেমে গেছি। এখন ঘরে থাকার মতো পরিবেশ নাই, রান্না বাড়াও নাই, ঘরের ভিতরে বন্যে সবকিছু লই গেছে। মুড়ি আর বিস্কুট দিয়ে গেছে, আর কোনো খাবার আমরা পাইনি। বন্যায় আমার নিয়ে গেছে। আমি যে দুগা বউ বাচ্চা পোলামান নিয়ে যে এখন খামো, এরকম কোনো আমার পরিস্থিতি নাই। আমার ঘরে কোনো মালামাল নাই, সব পানি এসে বাসায় লই গেছে। মৎস্য বিভাগ বলছে, রেমালের তাণ্ডবে অন্তত 25 কোটি টাকার ক্ষতি হয়েছে উপকূলীয় চাষিদের। তবে ক্ষতিগ্রস্তদের তালিকাভুক্ত করে সরকারি সহায়তা প্রদানের আশ্বাস দিলেন মৎস্য কর্মকর্তা। চাষিরা যারা আছেন, যারা সাদা মাছ চাষি বা চিংড়ি চাষি আছেন, তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ইতিমধ্যে তাদের তালিকা প্রস্তুত করছি। আশা করছি যে আমরা সরকারের মাধ্যমে এই ক্ষতিগ্রস্ত মাছ চাষি এবং চিংড়ি চাষিদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে পারব। এদিকে খাদ্যশস্য, নগদ অর্থ ও শুকনো খাবার দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 760টি ঘর আংশিক কিংবা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এগুলো মোকাবেলায় আমরা এখন পর্যন্ত 12 লক্ষাধিক নগদ টাকা, 250 টন খাদ্যশস্য, 1000 প্যাকেট আমাদের শুকনো খাদ্য সহ পর্যাপ্ত প্রস্তুতি আমাদের রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রত্যেকেই পর্যাপ্ত পরিমাণ সহায়তা পাবেন। ধ্বংসযজ্ঞের ভেতর থেকেই আবারও ঘুরে দাঁড়াবে উপকূলের মানুষ, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। এদিকে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর কলাপাড়া এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল দুপুরে তিনি সরকারি মুজাহার বিশ্বাস কলেজ মাঠে জনসভায় ভাষণ দিবেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত 2000 মানুষের হাতে ত্রাণ সহায়তা তুলে দেওয়ার কথা রয়েছে তার। তাই কলাপাড়ার কলেজ মাঠ সাজানো হয়েছে নতুন সাজে। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে গোটা কলাপাড়া উপজেলা। মাঠে মোতায়েন করা হয়েছে 3000 পুলিশ সদস্য সহ র্যাব, সেনাবাহিনী, কোস্টগার্ড ও নৌবাহিনী সদস্য। আগামী 30 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কলাপাড়া আগমন করবেন এবং তিনি কলাপাড়া এসে গত 26 তারিখে যে বন্যা হয়েছে সেই বন্যা কবলিত যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আছে তাদের মাঝে ত্রাণ বিতরণ করবেন এবং কলাপাড়া কলেজ মাঠে সরকারি মুজাহারউদ্দিন বিশেষ কলেজ মাঠে একটি জনসভা করবেন। ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে 87 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে আজ। সকাল 8টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ চলে বিকেল 4টা পর্যন্ত। তৃতীয় ধাপে 109টি উপজেলায় নির্বাচনের প্রস্তুতি নেয় নির্বাচন কমিশন। তবে ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতির কারণে স্থগিত করা হয়েছে 22 উপজেলার ভোট। এই ধাপে ভোটার 2 কোটির উপরে। এর মধ্যে 16টি উপজেলায় ভোট হয় ইভিএমে এবং বাকিগুলোতে হয়েছে ব্যালট পেপারে। এ ধাপে প্রায়
58,000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়, সাথে ছিল লক্ষাধিক আনসার সদস্য। এ ধাপে এরই মধ্যে বিভিন্ন পদে 12 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ভোট সুষ্ঠু শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর আগে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে 2 দফা মোট 22 উপজেলায় ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলের মাত্রা ছিল 5.4। ঢাকার আগারগাঁও ভূমিকম্প গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তি স্থলের দূরত্ব ছিল 439 কিলোমিটার। বুধবার সন্ধ্যা 7টা 17 মিনিটের দিকে ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা, চট্টগ্রাম, সিলেটের বিভিন্ন এলাকা। উচ্চমাত্রায় প্রোটিন সমৃদ্ধ ডিমের নামে বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে কয়েকটি কোম্পানির নামে বাজারজাতকৃত ডিম। তবে আসলেই কি এসব ডিম সাধারণ ডিমের থেকে আলাদা? ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বেরিয়ে এলো থলের বিড়াল। নুসরাত শারমিনের রিপোর্টে দেখুন তারই বিস্তারিত। খাদ্য তালিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো ডিম, যা প্রোটিনের সবচেয়ে বড় উৎস। আর এই ডিম নিয়েই চলছে নানা কারসাজি। এ যেন প্রতারণার এক নতুন অধ্যায়। ফার্ম থেকে সংগ্রহ করা সাধারণ ডিমের গায়ে ওমেগা-3 ফলিক অ্যাসিড, ভিটামিন ই এর শিলমোহর যুক্ত করে তা বাজারে ডিম প্রতি 9 থেকে 10 টাকা বেশি মূল্যে বিক্রি করা হয়। আর এমন অভিযোগের ভিত্তিতে এর সত্যতা যাচাইয়ে মাঠে নামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রথমে সুপারশপ স্বপ্ন এবং পরে মিনাবাজারে অভিযান চালালে এসব ডিমের সপক্ষে কেউই দেখাতে পারেননি সঠিক কোনো কাগজপত্র। প্রশ্ন হলো, কোথা থেকে আসে এসব ভিটামিনযুক্ত ডিম? সুপারশপের তথ্য মতে মেলে তারই সন্ধান। অভিযান চালানো হয় মিরপুর আরামবাগের ডিমের আড়তে। সেখানেও হয়নি এর কোনো সুরাহা। যদিও আড়তের দায়িত্বরতরা দিচ্ছিলেন দায় সারা বক্তব্য যে আমি শুধু ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছি, না আমরা 100% কাগজপত্র দিয়ে ইনভেস্টমেন্ট হইছি সকল আউটলেটই। না উনি দেয়নি, আপনি তো দেন না। ডিম নিয়ে এসব কারসাজি মেনে নেওয়া হবে না উল্লেখ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, এই অভিযান অব্যাহত থাকবে এবং ল্যাবের খুঁজে মূল ফার্মে যাওয়া হতে পারে এবং সেই সাথে অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ভোক্তা অধিকারের সহকারী পরিচালক। বাজারে যে ডিম ওমেগা-3 নাম দিয়ে বিক্রি করা হচ্ছে এবং আরও কিছু নাম যেমন ভিটামিন ই সমৃদ্ধ বা ফলিক অ্যাসিড সমৃদ্ধ এরকম নাম দিয়ে 8 টাকা 9 টাকা করে প্রতি পিসের দাম বেশি নেওয়া হচ্ছে। এই সপক্ষে কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারছে না, অর্থাৎ ল্যাব টেস্টের যে রিপোর্ট অথবা সরকারি কোনো অর্গানাইজেশন থেকে তাদেরকে যে সার্টিফিকেট দিয়েছে হ্যাঁ এগুলো অর্গানিক বা ফলিক অ্যাসিড সমৃদ্ধ অথবা ভিটামিন ই যুক্ত অথবা ওমেগা-3 আছে এই ডিমগুলোতে, এইরকম কোনো তথ্য কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারে নাই। এটি আসলে দুঃখজনক বিষয়। প্রোটিনের মূল উৎস ডিমের গুণগত মান কেন হচ্ছে প্রশ্নবিদ্ধ, আর এর শেষই বা কোথায়? এমন প্রশ্নের উত্তর খুঁজছে হাজারো ভোক্তা। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। টাকা বহনকারী ব্যক্তিকে টার্গেট করে নিচ থেকে আচমকা ধাক্কা দিয়ে শুরু করে ঝগড়া। এরপর পাশেই উৎপেতে থাকা সঙ্গীরা এসে মারধর করে লুট করা হয় টাকা। পুরান ঢাকায় অভিনব পন্থায় দীর্ঘদিন ধরে ছিনতাই চালিয়ে আসা চক্রের 3 জনকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। চট্টগ্রাম এবং খুলনায় ধারাবাহিক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান ডিবি লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান। তিনি জানান, চোখে গুল দিয়ে বংশালে এক ব্যবসায়ীর 70 লাখ টাকা লুট করে এই চক্র। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আমরা 3 জন ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছি। একজনের নাম বাল্লা খোকন, সে পুরাতন ঢাকায় ব্যবসা করতে একটা সময়, এর অলিগুলি সবগুলো জানে এবং কোন জায়গায় কোন ব্যবসায়ীরা কখন কিভাবে টাকা নেয় সেগুলো সে অবজারভেশন করে তার লোককে দিয়ে। সে হলো এই পুরো কাজটার পরিকল্পনাকারী। হযরত শাহজালাল বিমানবন্দরে স্বর্ণ পাচারের অভিযোগে সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু রোকেয়া খাতুনকে আটক করেছে এনএসআই, কাস্টমস ও এপিবিএন এর সদস্যরা। মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। জানা গেছে ফ্লাইটটি মঙ্গলবার রাত 10টায় ঢাকায় অবতরণ করে। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই, কাস্টমস ও এপিবিএন এর যৌথ
উপস্থিতিতে রোকেয়া খাতুনকে কাস্টমস গ্রিন চ্যানেলে তল্লাশি করে। এ সময় তাদের কাছ থেকে 11টি স্বর্ণের বার, 8টি স্বর্ণের চুড়ি এবং 1টি স্বর্ণের চেইন পাওয়া যায়, যার আনুমানিক ওজন 1979 গ্রাম। অভিযুক্তের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা এনে মামলা করা হয়েছে। নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বিস্কাকুনি ইউনিয়নের কাসিয়াকান্দা গ্রামে রাস্তার পাশে এক নারীর মৃতদেহ পড়েছিল, আর পাশেই পড়েছিল সংজ্ঞাহীন 2 বছরের এক শিশুর নিথর দেহ। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে। নিহত নারীর মাথা ও কপালে ধারালো অস্ত্রের একাধিক জখম রয়েছে। সংজ্ঞাহীন শিশুটিকে তাৎক্ষণিক নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৃত নারী ও শিশুর পরিচয় এখনও মেলেনি। এমন ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে শিশুটির চিকিৎসা চলছে, তবে এখনও জ্ঞান ফেরেনি। নিহত নারীর মরদেহ ময়না তদন্তের জন্য নেত্রকোনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত পরিচয় নিশ্চিত করতে কাজ করছে স্থানীয় পুলিশ। এখন তো আমরা বয়ে তো কেউ ধরতেও পারি না। কেউ এই মহিলারা চিনে না, বা বাচ্চা কেউ চিনে না। গত 14 বছরে 14 বার পানির দাম বাড়িয়েছে ঢাকা ওয়াসা। আগামী 1 জুলাই থেকে ফের পানির দাম বাড়াতে যাচ্ছে সংস্থাটি। তারা বলছে, মুদ্রাস্ফীতি সমন্বয় করার লক্ষ্যে চলতি বছরের 1 জুলাই থেকে আবাসিক ও বাণিজ্যিক সংযোগে প্রতি 1000 লিটার পানির মূল্য 10% হারে সমন্বয় করা হবে। বিষয়টি গ্রাহকদের জানানোর লক্ষ্যে বুধবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ওয়াসা। সেখানে বলা হয়েছে, ওয়াসা আইন 1996 এর 22 ধারা অনুযায়ী মুদ্রাস্ফীতি সমন্বয় করার লক্ষ্যে আগামী 1 জুলাই থেকে আবাসিক ও বাণিজ্যিক সংযোগের প্রতি 1000 লিটার পানির মূল্য 10% হারে সমন্বয় করে 15.18 টাকার স্থলে 16.70 টাকা নির্ধারণ করা হচ্ছে। অন্যদিকে বাণিজ্যিক ক্ষেত্রে 42 টাকার স্থলে 46.20 টাকা নির্ধারণ করা হলো। অপর সাংবাদিকতা মূল সাংবাদিকতা চর্চাকে ব্যাহত করছে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিকেলে রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক 2023 প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান। তিনি বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ জাতির সামনে তুলে ধরতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ যদি সরকারের সমালোচনামূলক হয়, তাও সত্য প্রকাশে এগিয়ে আসতে আহ্বান করেন তিনি। এ সময় বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক 2023 পেয়েছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত 4 সাংবাদিক ও 2 প্রতিষ্ঠান। এবার আজীবন সম্মাননা মরণোত্তর পদক পেয়েছেন বরেণ্য ও প্রথিতযশা সাংবাদিক দৈনিক বেগম পত্রিকার সম্পাদক নূরজাহান। এই অপসাংবাদিকতাকে দমন করতে হবে, কারণ সুস্থ সাংবাদিকতার স্বার্থে প্রাতিষ্ঠানিকভাবে গণমাধ্যমের পরিবেশকে আরো উন্নততর করা, আরো স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করার একটা চেষ্টা করা হচ্ছে। যে কারণে গণমাধ্যমের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদের পেশাদারিত্বের সাথে দায়িত্বশীলতার সাথে তারা যেন কাজ করতে পারেন, সেই কারণে সরকার বিভিন্নভাবে তাদের পাশে এসে দাঁড়ায়। এবং একই সাথে আমরা মনে করি যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গণমাধ্যমের সব ধরনের স্বাধীনতা ভোগ করে তারা সরকারের সমালোচনাও যদি করে, সেগুলো আমরা স্বাগত জানাই। দর্শকের সাথে সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ একটি নির্ভরযোগ্য নাম, বললেন প্রধানমন্ত্রী। অস্ত্র প্রতিযোগিতা বন্ধের আহ্বান। এমপি আনার হত্যাকাণ্ডে অভিযুক্ত শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুল গ্রেফতার। ডিএনএ টেস্টের জন্য আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না এমপি আনারের মেয়ে। বিদেশে বেনজির পরিবারের সম্পদ অনুসন্ধানে আর্থিক গোয়েন্দা বিভাগে চিঠি দিয়েছে দুদক। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের সম্পদ অনুসন্ধানের আবেদন। উপকূলে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব রেখে গেছে ক্ষতচিহ্ন। নিঃস্ব কয়েক হাজার পরিবার। কাল পটুয়াখালী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে 87 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত। পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ, বলছে ইসি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা ও facebook/mytvবাংলা।
আমাদের পরবর্তী সময় দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। আমি মহসিন শিকদার। আল্লাহ হাফিজ।